কাটছে না সংকট, জ্বালানি সংকট। 2 মাসের সক্ষমতা রয়েছে, জুন মাসের তেল মজুদের চেষ্টায় সরকার। সংকটকালে লুকোচুরি নয়, দরকার আলোচনা, বললেন জামায়াত আমির। চাহিদা পূরণ করা এটা আসলে একটি অসম্ভব একটা ব্যাপার। যদি আমরা প্রত্যেক আসলে দায়িত্বশীল আচরণ করতে পারি, তাহলে এই সংকট রাতারাতি আসলে এটা সমাধান করা সম্ভব। হাম ও উপসর্গ নিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। টিকা না পাওয়া আক্রান্তের সংস্পর্শে আসা ও সচেতনতার অভাবকে দুষছেন চিকিৎসকরা। মধ্যরাতে শুরু হচ্ছে হজ ফ্লাইট। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার পবিত্র হজে যাচ্ছেন ৭৮,৫০০ মুসল্লি। লেবাননে 10 দিনের যুদ্ধবিরতি কার্যকরে উচ্ছ্বাস উল্লাস। শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের। I will say the war in Iran is going along swimmingly. We can do whatever we want. যমুনা নিউজে আমন্ত্রণ, আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের তীব্র সংকট। ঢাকার বিভিন্ন এলাকায় ভোর থেকেই পাম্পগুলোর সামনে যানবাহনের দীর্ঘ সারি। জ্বালানি পাওয়ার আশায় চালক মালিকরা ঘন্টার পর ঘন্টা করছেন অপেক্ষা। জানান, গত রাতে পাম্প বন্ধ থাকায় তেল নিতে পারেননি তারা, তাই রাতভর পাম্পের সামনে অপেক্ষা করে সকালে সিরিয়ালের প্রথম দিকে থাকার চেষ্টা করছেন। তাতেও মিলছে না নিশ্চয়তা। তেল সরবরাহ নিয়েই স্পষ্ট কোনো তথ্য না থাকায় ভোগান্তি আরও বেড়েছে। জ্বালানি সংকট দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা। সারাদিন রাইড শেয়ার করি, আমি পরিমাণ মতো অন্য পাম্পে তেল পাইতেছি না। যে পাম্পে যাই এই পাম্পে শুধু বন্ধ। আমি তালতলা ঘুরে আমি রাত্রে 7টা বাজে আমি পাম্পে এই পাম্পে টাস্টে সিরিয়াল দিচ্ছি। আমার যেটা মনে হয় যে কিছু কিছু সিন্ডিকেটের কারণে আমরা কিন্তু এই ভোগান্তিগুলো পোহাচ্ছি। বৃহস্পতিবার বেলা 12টা আর আজকে শুক্রবার এখন কত বাজে? 9:15 কেবলমাত্র ঢুকতে পারছি। সারা রাত জাগ না। আমরা এখানে লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি, আর কেউ লাইন ছাড়া ডুবে পড়লে এটা শুধুই আছে কষ্ট না, এটা মনে হয় হৃদয় ভেঙে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তেল সংকট ও সরবরাহের খোঁজ খবর রাখছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। তিনি বর্তমানে আছেন রাজধানীর বিজয় সরণি এলাকার ট্রাস্ট ফিলিং স্টেশনে। যুক্ত হচ্ছি তার সাথে। রেদওয়ান, আজ অধিকাংশ কর্মক্ষেত্র বন্ধ, সাপ্তাহিক ছুটির দিনে, এরপরেও এতটা সংকট কেন? এ ব্যাপারে কি বলছেন পাম্প সংশ্লিষ্টরা? রাব্বি, ছুটির দিন হলেও কিন্তু আজকে বেশিরভাগ পাম্পগুলো এখন পর্যন্ত বন্ধ, এবং যে কয়েকটা পাম্প খোলা আছে সেগুলোতেও আসলে প্রচণ্ড ভিড়। এর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন, তার জন্য অনেকে যারা অফিসগামী রয়েছেন তারা ছুটির দিনটাকেই বেছে নিয়েছেন জ্বালানি সংগ্রহ করার জন্য। এছাড়াও বাইরে কিন্তু তপ্ত রোদ, এই রোদে আসলে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার উপায় নেই। তারপরেও এই যে বিজয় সরণি পাম্পে রয়েছে, এই পাম্পের যে সিরিয়াল, সেই সিরিয়াল কিন্তু পৌঁছে গেছে একেবারে মহাখালী যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারের নিচ পর্যন্ত। এখন পর্যন্ত বলা হচ্ছে যে এই পাম্পে অন্তত জ্বালানি সংকট নেই, তারা পর্যাপ্ত পরিমাণে জ্বালানি পাচ্ছেন, এবং যার ফলে অন্যান্য পাম্পগুলো বন্ধ, এবং এই কয়েকটি পাম্প শুধুমাত্র সচল থাকার কারণে এই পাম্পগুলোতে কিন্তু দীর্ঘ সারি রয়েছে যানবাহনের। পাশাপাশি যারা বাইক চালকরা রয়েছেন, মোটরসাইকেল চালকরা রয়েছেন, তারা যেটি বলছেন যে গতকাল রাত থেকে অনেকে কিন্তু লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন, অর্থাৎ এক একজনের প্রায় 12 থেকে 13 ঘন্টা 14 ঘন্টা পর্যন্ত তাদের অপেক্ষা করা লাগছে জ্বালানি সংগ্রহের জন্য। এখন পর্যন্ত যেটি দেখতে পাচ্ছি যে যেটি জটিলতা তৈরি হয়েছে সেটি হচ্ছে অ্যাপের মাধ্যমে যারা জ্বালানি সংগ্রহ করছেন তাদের সময় কিছুটা বেশি লাগছে, কেননা সেটি এই একেবারে ফুয়েলের নাজল পর্যন্ত এসে পৌঁছতে এবং সেখানে অ্যাপটি শো করতে, স্ক্যান করতে যেই সময়টুকু লাগছে তাতে আরও ভোগান্তি কিছুটা বাড়ছে বলেই কিন্তু যারা ভোক্তা রয়েছেন তারা কিন্তু অভিযোগ করছেন আমাদের। রেদওয়ান, আপনাকে ধন্যবাদ। দেশে এপ্রিল ও মে মাসের জ্বালানি চাহিদা পূরণের পূর্ণ সক্ষমতা রয়েছে, এমনটা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বর্তমানে
বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ রয়েছে। 6 সপ্তাহ সমপরিমাণ জেট ফুয়েল রয়েছে, যেটি নিশ্চিত সরবরাহ লাইনে আছে। সেটিকে বিবেচনায় নিয়ে বলতে পারি এপ্রিল এবং মে মাসে যেটি জ্বালানি চাহিদা সেটি পূরণের পূর্ণ সক্ষমতা বাংলাদেশ সরকারের রয়েছে এবং সেটি আমরা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। লুকোচুরি নয়, জাতীয় সংকট উত্তরণে সব রাজনৈতিক দল মিলে কাজ করার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর মগবাজারে জেলা আমির সম্মেলনে এ আহ্বান জানান তিনি। বলেন, সরকারের দাবি দেশে জ্বালানি সংকট নেই, অথচ মানুষ ভোগান্তিতে বিপর্যস্ত। বিদ্যুৎ সংকটও তীব্র আকার ধারণ করছে, যা সরকারের বক্তব্যের সাথে সাংঘর্ষিক ও প্রতারণামূলক। জামায়াত আমির বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস অবস্থা। জ্বালানি সংকট ও চাঁদাবাজির ফলে এই অবস্থা দাঁড়িয়েছে। বিরোধী দলীয় নেতার অভিযোগ, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে দেশবাসীর আশা আকাঙ্ক্ষা নষ্ট করা হয়েছে। গণভোটের রায় অগ্রাহ্য করে অপমান করা হয়েছে জনগণকে। বিচার বিভাগকে স্বাধীনভাবে চলতে না দিয়ে আবারও পুরনো পথে হাঁটছে সরকার। জামায়াত আমির বলেন, দেশের এই সংকটকালে আন্দোলন ঠিক নয়, তবে সংসদে বিরোধী দলের কথা আমলে না নেয় রাজপথে নামা ছাড়া উপায় নেই। এদেশের বুকে যারা বর্তমান অবস্থানকে পরিবর্তন করার জন্য অধ্যাদেশ জারি হয়েছে, সেই জায়গাগুলো বিএনপি বদলাতে চায় না। অর্থাৎ ওই জায়গাগুলো রেখে দিয়ে ফ্যাসিবাদী কায়দায় তারা হয়তো দেশ চালাতে চায়। বিশ্বে যুদ্ধ পরিস্থিতির কারণে বিভিন্ন দেশের মতো আমাদের দেশও আর্থিক সংকটের মুখোমুখি, জ্বালানি সংকটের মুখোমুখি। আমরা আন্দোলন সংগ্রামের দিকে যাব, এতে জনদুর্ভোগ বাড়বে, আমরা এটা চাই না। প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত শিশুদের মৃত্যুর মিছিল। গত 1 মাসে মারা গেছে 2 শতাধিক শিশু। জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়া, গায়ে র্যাশের এমন লক্ষণ নিয়ে হাসপাতালে আসছে শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ। আক্রান্তদের স্বজনরা বলছেন, সন্তানদের নিয়ে দিশেহারা অবস্থা তাদের। এখন হাম নিয়ন্ত্রণে সরকারের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। চিকিৎসকরা বলছেন, সময় মতো টিকা না পাওয়া, আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা এবং সচেতনতার অভাবে সংক্রমণ বাড়ছে। এদিকে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে চলছে হামের টিকাদান কর্মসূচি। 20 এপ্রিল থেকে সারা দেশে শুরু হবে ভ্যাকসিনেশন। 6 মাস বয়সী শিশু থেকে 10 বছর বয়সীরা পাবেন টিকা। হাসপাতালগুলোর অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। তিনি আছেন রাজধানীর মহাখালীতে। বিজয়, বিভিন্ন জেলা থেকে তো প্রচুর রোগী আসছে ঢাকায়। বাড়তি রোগীর চাপ সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ কি ধরনের ব্যবস্থা নিয়েছে? গত 24 ঘন্টায় এই মহাখালী ডিএনসিসি হাসপাতালে মোট রোগীর সংখ্যা, হামে আক্রান্ত রোগীর সংখ্যা 121 জন এবং মোট ভর্তি আছে 420 জনের মতো আমরা তথ্য পেয়েছি। এবং এখানে আসার পরে আসলে অনেক রোগীর সাথেই কথা হয়েছে। বেশিরভাগ রোগী আসলে কারোর হাম হয়েছে 5 দিন, 6 দিন অথবা 3 দিন, 4 দিন এরকম হয়েছে। তো প্রত্যেকটি শিশুরই অবস্থা যে খুব ভালো সেটিও বলা যাচ্ছে না। কিছু কিছু রোগী আবার সুস্থ হয়ে ফেরতও যাচ্ছে। তবে এই যে হামের উপক্রম, সেটি আমরা যেমনটি জানতে পারছি যে যাদের সাথেই কথা হয়েছে বেশিরভাগ শিশুরাই আসলে টিকা পায়নি। অনেকের জন্মের পরেই আসলে যে টিকাটি পাওয়ার কথা ছিল সেটি দিয়েছে, কিন্তু দ্বিতীয় যে ডোজ সেটি পায়নি। আবার অনেকে বুস্টার ডোজ যেটি গত বছর দেওয়ার কথা ছিল সেটি মিস হওয়ার কারণেও হয়তো এই হামের উপক্রমটা বেড়েছে, এমনটাই আমরা জানতে পেরেছি। তবে আমি যদি একটু স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য একটু জানাতে চাই, দেশের হাম উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় 8 শিশুর মৃত্যু হয়েছে এবং এর মধ্যে 2 শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর এবং বাকি 6 শিশুর হামের উপসর্গ নিয়ে মারা গেছে, এমনটাই আমরা জানতে পেরেছি। এবং 15 এপ্রিল সকাল 8টা থেকে আজ 16 এপ্রিল অর্থাৎ গতকাল 16 এপ্রিল পর্যন্ত এই তথ্যটি আসলে দিয়েছে। এবং এই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে মোট 811 জন, আর নিশ্চিতভাবে হামে শনাক্ত হয়েছে 92 জন শিশু। তো সব কিছু মিলিয়ে যদি রাব্বি বলি যে হামের পরিস্থিতি কিন্তু প্রায় মহামারী আকার ধারণ করেছে এমনটি বলা যায়। এবং দেশের বিভিন্ন জায়গা থেকে এই হামের উপসর্গ নিয়ে আসলে রোগীরা ঢাকার বিভিন্ন হাসপাতালে আসছেন। রাব্বি। বিজয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, সংবাদের শুরুতে আমরা রাজধানীর জ্বালানি তেল সরবরাহের পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলাম। এ পর্যায়ে আমরা একটু ঢাকার বাইরের সাতক্ষীরার খবরাখবর জানতে চাই। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরামুল ইসলাম। আকরাম, আপনি বর্তমানে যে পাম্পে রয়েছেন
সেখানে যানবাহনের সারি কেমন দেখছেন, তেল সরবরাহ কতটুকু সেখানে স্বাভাবিক রয়েছে, পাশাপাশি জানাবেন যারা তেল নিতে এসেছেন তেল পাচ্ছেন কিনা। সাতক্ষীরা শহরের সবথেকে গুরুত্বপূর্ণ যে স্টেশন, এখানে কিন্তু তেল সরবরাহ আজকে হচ্ছে না। এখানে পেট্রোল এবং ডিজেল, অকটেন কোনোটির মজুদ নেই। আগামীকাল সাতক্ষীরা থেকে জ্বালানি তেল সরবরাহের পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আকরাম। বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনে মধ্যরাত থেকে মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন মুসল্লিরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 419 যাত্রী নিয়ে প্রথম ফ্লাইট ছেড়ে যাবে রাত 12:20 ধর্ম মন্ত্রণালয় জানায়, রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিমানবন্দর এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানায়, আশকোনা হজ ক্যাম্পে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন আল্লাহর ঘরের মেহমানরা। শনিবার হজ যাত্রার প্রথম দিনে 14টি ফ্লাইট ছেড়ে যাবে। এবছর বাংলাদেশ থেকে 78,500 মুসল্লি হজ পালনের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারিভাবে 4,565 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন 73,935 জন। ধর্ম মন্ত্রণালয় জানায়, হজ যাত্রীদের জন্য এবছর 207টি ফ্লাইট পরিচালনা করা হবে। সবশেষ ফ্লাইট ছেড়ে যাবে 21 মে। হজের আনুষ্ঠানিকতা শেষে 30 মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। এ বিষয়ে আরো তথ্য জানাতে হজ ক্যাম্প থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন হক অহন। অহন, এবারের হজ ব্যবস্থাপনা নিয়ে মুসল্লিরা কতটা সন্তুষ্ট, নতুন কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, বিস্তারিত জানাবেন। বিশেষ করে ডরমিটরিতে যারা আছেন, রাত্রে মশার যন্ত্রণায় তারা অতিষ্ঠ, তারা সেই কথাগুলোই বলছিলেন। তবে পরিষ্কার পরিচ্ছন্নতা, বিশেষ করে গত বছরের যে বেডগুলো সেগুলো এখন পর্যন্ত সেভাবে পরিষ্কার করা হয়নি, সেই অভিযোগের কথা বলছিলেন। এছাড়াও আমি এখানকার দৃশ্য যদি একটু দেখাই, হজ পালনের যারা তারা এখন গতকাল থেকে আসা শুরু করছেন এবং আগামী পরশু যাদের ফ্লাইট রয়েছে তারাও আসা শুরু করেছেন এবং সেই সব হাজিদেরকে এখানেই থাকতে হবে এই ডরমিটরিতে। এবং যে কারণে আমি যেমনটি বলছিলাম, ডরমিটরির যে ব্যবস্থাপনা সেটি যদি আরও ভালো করা যায়। একই সঙ্গে তারেক রহমান রাত 12:20 যে ফ্লাইটটি সেটি উদ্বোধন করবেন, যে কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি আমরা দেখছিলাম। পিজিআর, এসএসএফ সহ এখন একটি টিম ভেতরে রয়েছে, তারা ব্যবস্থাপনাগুলো খতিয়ে দেখছেন, কতটা নিরাপত্তার বিষয়টি এখন জারি আছে সেটি দেখছেন। যেমনটি একই সঙ্গে হজে যারা যাচ্ছেন তাদের সঙ্গে কথা বলছিলাম, তার প্রত্যাশার কথা জানাচ্ছিলেন। বিশেষ করে এমন একটি সময় যখন তারা যাচ্ছেন তখন মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ কিন্তু যাচ্ছে না। সেই বিষয়ে শঙ্কা যদিও ছিল, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ধর্ম মন্ত্রণালয়ের দিক থেকে নানান পদক্ষেপ নেওয়া হয়েছে, আশ্বাস দেওয়া হয়েছে, সেই কথাগুলো তারা বলছিলেন, যে কারণে তারা বেশ আশাবাদী। একই সঙ্গে এখানে হজ সেবকদের আমরা দেখছি বেশ ভালো ব্যবস্থাপনা। কোনো ব্যক্তি অর্থাৎ হজে যারা যেতে চান তারা যখন এখানে আসছেন তাদেরকে গ্রহণ করা থেকে শুরু করে ডরমেটরি পর্যন্ত তাদেরকে নিয়ে যাওয়া, সেই যে ব্যবস্থাপনাটি সেটি করা হচ্ছে। কেউ অসুস্থ হলে সাময়িক যে চিকিৎসা ব্যবস্থা সেটিও কিন্তু করা হচ্ছে। এখন পর্যন্ত হজ ব্যবস্থাপনা বেশ ভালো, শেষ পর্যন্ত সেটি কতটা ঠিকঠাক থাকে সেটি এখন দেখার বিষয়। রাব্বি। অহন, আপনাকে ধন্যবাদ। দেশব্যাপী চলছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। আজ অনুষ্ঠিত হচ্ছে গণিত বিষয়ের পরীক্ষা। সকাল 10টায় পরীক্ষা শুরু হয়, যা চলবে 12:30 পর্যন্ত। আগামীকাল নেওয়া হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা। 3 পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে আলাদা সময়সূচিতে পরীক্ষা নেওয়া হচ্ছে। এসব জেলায় আজ প্রাথমিক গণিত পরীক্ষার মাধ্যমে বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। আগামীকাল 18 এপ্রিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ও প্রাথমিক বিজ্ঞান, 19 এপ্রিল বাংলা এবং 20 এপ্রিল ইংরেজি বিষয়ের পরীক্ষা হবে। এদিকে বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত আরও 30 মিনিট সময় রাখা হয়েছে। বৃত্তি পরীক্ষার বিষয়ে আরও জানাতে শ্যামলী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। বছরের 4 মাস পেরোনোর পর পরীক্ষা, এটাকে কিভাবে দেখছেন অভিভাবক ও শিক্ষার্থীরা? রাবি, মূলত এই বিষয়টাকে অভিভাবক যারা রয়েছেন তারা অনেকেই অভিযোগ করেছেন যে বাড়তি
ধরনের মানসিক চাপ তৈরি করবে শিশুদের মধ্যে। কারণ কিছুদিন পরেই যারা ষষ্ঠ শ্রেণীতে যারা এখন বৃত্তি পরীক্ষা দিচ্ছেন তারা মূলত ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করছেন এবং কিছুদিন পরেই তাদের প্রথম যে সাময়িক পরীক্ষা সেই সাময়িক পরীক্ষা রয়েছে। সেই কারণে এই পরীক্ষার ঠিক আগে আবার 5-এর যে পড়াশোনাগুলো রয়েছে সেটি 4 মাস আগে তারা করেছিল। সেই কারণে একসঙ্গে প্রথম সাময়িকের ষষ্ঠ শ্রেণীর প্রথম সাময়িকের পরীক্ষার প্রিপারেশন তাদেরকে নিতে হচ্ছে, একই সঙ্গে এই পরীক্ষাটির একটি প্রস্তুতির বিষয় রয়েছে। সব কিছু মিলে শিক্ষার্থীদের এক ধরনের মানসিক চাপ তৈরি করেছে, এইরকমটি অভিভাবকরা কেউ বলছেন। তবে এখানে কিছুক্ষণ আগে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তিনি এসেছিলেন, তাকেও আমরা এই বিষয়টি জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেছেন যে এই বিষয়টি জাস্ট বৃত্তি পরীক্ষা যেহেতু 16 বছর ধরে বন্ধ ছিল, নতুন করে আবার শুরু হয়েছে, এটি মূলত শ্রেণী শিক্ষার যে পাঠ্যক্রম সেই পাঠ্যক্রমে শিক্ষার্থীদের আগ্রহী করার জন্য, যারা অভিভাবক রয়েছেন তাদেরকে উৎসাহিত করার জন্য এই পরীক্ষাটি আবার চালু করা হয়েছে। এই পরীক্ষাটি খুব যে বেশি, এইবার যেহেতু এটি অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত, তাদের পরীক্ষা নেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু তারা সেটি নিতে পারেননি এই কারণেই তারা এই পরীক্ষাটিকে বাদ দিতে চাননি, সে কারণেই মূলত কিছুটা বিলম্ব হয়েছে নিতে। এই পরীক্ষাটি যে খুব সিরিয়াস কিছু সেই রকম কিছু নয়, মূলত শিক্ষার্থীদের বা অভিভাবকদের উৎসাহী করার জন্য এই বৃত্তি পরীক্ষা চালু করা হয়েছে। পরের বছর থেকে সেটি সময় মতো অনুষ্ঠিত হবে। সবুজ, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর 10 দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে লেবানন ও ইসরায়েলে। বৃহস্পতিবার স্থানীয় সময় 5টায় শুরু হয় বিরতি। কার্যকর হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত পাল্টাপাল্টি হামলা চালিয়েছে হিজবুল্লাহ, আইডিএফ দুপক্ষ। যুদ্ধবিরতি লঙ্ঘন করবে না হিজবুল্লাহ, এমন আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। দাবি, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফোনালাপের পর দুপক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলো। আগামী 2-3 সপ্তাহের মধ্যে হোয়াইট হাউসে বৈঠকে বসতে পারেন তারা। যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ইরান, কাতার, আরব আমিরাত, বাহরাইন, সিরিয়া ও জর্ডান সহ বেশ কয়েকটি দেশ। ইরান যুদ্ধ শুরুর পর ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 2000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন লেবাননে। ইসরায়েলের সাথে 10 দিনের যুদ্ধবিরতি কার্যকরের পর আনন্দ উল্লাসে মেতেছেন লেবানিজরা। দক্ষিণাঞ্চলের শহর সিদনে আনন্দ মিছিল করেছেন বহু নাগরিক। যুদ্ধবিরতির খবর শুনেই রাস্তায় নামেন তারা, যোগ দেয় ছোট বড় সবাই। গাড়ি নিয়ে র্যালি করেন আনন্দরত অনেক বাসিন্দা। এ সময় গান গেয়ে উল্লাস করে যুদ্ধবিরতিকে স্বাগত জানান তারা। নিহত হিজবুল্লাহ যোদ্ধাদের ছবি সম্বলিত পতাকা হাতে নিয়েও স্লোগান দেন অনেকে। এদিকে যুদ্ধবিরতি শুরুর পরপরই তা উদযাপন হয়েছে রাজধানী বৈরুতেও। আতশবাজি ফুটিয়ে এবং আকাশে গুলি বর্ষণ করে জানান দেওয়া হয় উল্লাসের। শীঘ্রই শেষ হচ্ছে ইরান যুদ্ধ, আবারও এই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপারেশন এপিক ফিউরিকে নিখুঁত অভিযান আখ্যা দেন তিনি। লাস ভেগাসে এক অনুষ্ঠানে দেয়া ভাষণে ট্রাম্প দাবি করেন তাদের পরিকল্পনা অনুযায়ী যুদ্ধ এগিয়েছে। এ সময় মার্কিন সামরিক বাহিনীকে বিশ্বের সেরা আখ্যা দেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন যুদ্ধবিরতি চুক্তি সই হলে পাকিস্তান সফর করতে পারেন তিনি। দাবি করেন এরই মধ্যে চুক্তির প্রায় সব শর্তই মেনে নিয়েছে ইরান। I will say the war in Iran is going along swimmingly. আমি বলবো ইরানের সাথে যুদ্ধ চমৎকারভাবে এগিয়ে চলছে। আমরা যা চেয়েছি তাই করতে পেরেছি। এটা শীঘ্রই শেষ হয়ে যাওয়া উচিত। আমাদের অভিযান নিখুঁত ছিল। বিশ্বের যে কোনো দেশের চেয়ে আমাদের সামরিক বাহিনী শক্তিশালী। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে সফররত পাকিস্তানের প্রতিরক্ষা প্রধান ও ফিল্ড মার্শাল আসিম মুনির। বৃহস্পতিবার তেহরানের প্রেসিডেন্ট কার্যালয়ে দুজন বৈঠক করেন। এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ দুপক্ষের উচ্চপদস্থ কূটনীতিক ও প্রতিনিধি দল উপস্থিত ছিল। সাক্ষাতে চলমান যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয়। এর আগে আইআরজিসি কমান্ডার সহ দেশটির শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন পাকিস্তানের মধ্যস্থতাকারীরা। ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার পরবর্তী করণীয় নির্ধারণে পাকিস্তান প্রতিনিধি দলের এই সফর। দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি শিশুদের স্কুলে যাবার পথে কাঁটাতারের বেড়া দিয়েছে ইসরায়েল। বেড়া ডিঙিয়ে অন্য পারে গেলেও তাদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুটছে আইডিএফ সেনারা। বিদ্যালয়ে পৌঁছানোর বিকল্প রাস্তা থাকলেও ইসরায়েলি বসতি থেকে খুব কাছে হওয়ায় তা ব্যবহারে ভয় পাচ্ছে শিশুরা, ফলে থমকে গেছে তাদের লেখাপড়া। ইসরায়েলের এমন কর্মকাণ্ডকে মৌলিক অধিকারের লঙ্ঘন হিসেবে দেখছে মানবাধিকার সংগঠনগুলো।
কাঁটাতারের বেড়ায় আটকে ফেলা হয়েছে স্কুলে যাবার পথ, তাই ইউনিফর্ম গায়ে মাটিতে বসেই চলছে লেখাপড়া আর বন্ধুদের সাথে খুনসুটি। দৃশ্য দখলকৃত পশ্চিম তীরের। স্থানীয় ফিলিস্তিনিদের অভিযোগ, আল খায়ের নামের গ্রামটিতে শিশুদের স্কুলে যাওয়ার পথ আটকে দিয়েছে দখলদার ইসরায়েলিরা। আর পশ্চিম তীরে নিজেদের আধিপত্য বিস্তার ও ফিলিস্তিনিদের জাতিগত নিধনের উদ্দেশ্যেই এ কাজ করেছে তারা। কেবল বেড়া দিয়েই ক্ষান্ত হয়নি এসব ইসরায়েলি। কাঁটাতার ডিঙিয়ে কোনো মতে ওই পারে পৌঁছাতে পারলেও নিষ্পাপ শিশুদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে টিয়ার শেল। দখলদাররা কাঁটাতার বসিয়ে শিশুদের চলার পথ বন্ধ করে দিয়েছে। তবে আসল বাধা হলো সেখানে দখলদারিত্বের উপস্থিতি। গতকাল শিশুরা ওই পথে যাওয়ার চেষ্টা করলে ইসরায়েলি সেনারা তাদের উপর টিয়ার শেল ছুড়ে মারে। যারা এখনো সহিংসতার মানেই বোঝে না, তাদের দিকে একজন সেনা কিভাবে টিয়ার গ্যাস ছুড়ল। বিকল্প রাস্তা থাকলেও সে পথ দিয়ে সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা, কারণ এর খুব কাছেই রয়েছে একাধিক ইসরায়েলি বসতি। ইসরায়েলিরা শিশুদের অন্য রাস্তাটি ব্যবহার করতে বলছে, যেটি অনেক দীর্ঘ ও বিপজ্জনক। ওই পথ থেকে মাত্র 300 মিটার দূরে ইসরায়েলি বসতি রয়েছে, যা খুবই ঝুঁকিপূর্ণ। তেল আবিবের এমন পদক্ষেপকে মৌলিক অধিকারের লঙ্ঘন বলে আখ্যা দিচ্ছে মানবাধিকার সংগঠনগুলো, কারণ এর ফলে ফিলিস্তিনের শিশুরা বঞ্চিত হচ্ছে শিক্ষা লাভের অধিকার থেকে। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে